এই যে সোশ্যাল ইনস্টিটিউশনস গুলো আমি বলছিলাম, ধর্ম, শিক্ষা ইত্যাদি, এই যে একটা এক্সাম্পল ধরে নাও, ট্র্যাডিশনাল সোসাইটিতে ধর্মের প্রচন্ড একটা গুণামো থাকে। আর ট্র্যাডিশনাল সোসাইটিতে ধরো আমি প্রি এনলাইটেনমেন্ট সোসাইটির যদি কথা বলি, একটা অন্ধবিশ্বাস থাকে, ধর্মই সবকিছু চালনা করছে, ধর্ম হয়তো রাষ্ট্রকেও চালনা করার চেষ্টা করছে, রিলিজিয়ন এবং স্টেটের মধ্যে ওভারল্যাপ থাকে। প্রি এনলাইটেনমেন্ট সোসাইটি, তুলনামূলকভাবে এমন সোসাইটি যারা এনলাইটেনমেন্ট, মডার্নাইজেশন, সায়েন্টিফিক টেম্পারমেন্টের মাধ্যমে তারা আধুনিকীকরণের ওয়েভস গুলোকে সম্মুখীন হতে পেরেছে, সেই সমাজ ব্যবস্থা কিন্তু আবার ধর্মের রোল অনেকটা আলাদা। সেখানে কিন্তু রিলিজিয়ন ইজ আ প্রাইভেট অ্যাফেয়ার, সেখানে সেটা রাষ্ট্রের কাজ নয়, কিংবা রাষ্ট্রকে তারা ইনফ্লুয়েন্সও করতে পারে না। মানে রাষ্ট্র এবং ধর্ম আলাদা হয়ে গেল ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ সোসাইটি। আবার ঠিক উল্টো দিক থেকে দেখো, এই যে সোশ্যাল গ্রুপস এর কথা বলছো, স্কুলস, চার্চেস, কর্পোরেশন, ফ্যামিলি মেম্বার্স, ফ্রেন্ডস ইত্যাদি, শিক্ষা ব্যবস্থা, স্কুল, কিংবা ধরো আমি রকে বসে আড্ডা মারছি, পাড়ার রকে বসে, এইটা হয়ে গেল একটা পাবলিক স্ফিয়ার কিংবা জন পরিসর। এই জনপরিসরে কিরকম কিরূপ আলোচনা হবে সেইটা কিন্তু সমাজের উপর ডিপেন্ড করে। সমাজ যদি খুব প্রগ্রেসিভ হয়, সেখানে একটা তুলনামূলক আলোচনা হবে ওরিয়েন্টেড টুয়ার্ডস ডেভেলপমেন্ট। এই যে ধরো এখন ভোটের সময় দেখবে প্রত্যেকটি রাজনৈতিক দলই বলে আমরা উন্নয়ন করছি, আমরা উন্নয়ন করছি, মানে তাদের কম্প্যারিজনের ইয়ার্ডস্টিকটা হচ্ছে উন্নয়ন। এইটা একটা মানে অ্যাডভান্সড কিংবা একটা মডার্ন দেশের ক্ষেত্রে, সমাজ ব্যবস্থার ক্ষেত্রে এটা হয়। আবার যদি তুমি মডার্ন সমাজ ব্যবস্থা না দেখো, সেখানে হয়তো উন্নয়নের ওপর ভিত্তি করে রাজনীতিটা হয় না, সেখানে রাজনীতি হয় ধর্মের ভিত্তিতে, কাস্টের ভিত্তিতে ইত্যাদি ইত্যাদি। যেখানে সাইন্টিফিক টেম্পারামেন্ট, মডার্নাইজেশন, লিবারালাইজেশন, উদারনীতিকরণ কিন্তু সেইভাবে সমাজে তার প্রসার ঘটেনি। সেই রকম সমাজে আবার এই চার্চের যে একটা, বা চার্চ বলতে এখানে তো চার্চ স্পেসিফিক নয়, ধার্মিক প্রতিষ্ঠানগুলোর কথা বলা হচ্ছে, ধর্মের কথা বলা হচ্ছে, রিলিজিয়াস ইনস্টিটিউশন, স্কুল, স্কুল মানে তো স্কুল স্পেসিফিক নয়, এখানে এডুকেশনাল ইনস্টিটিউশনের কথা বলা হচ্ছে। কিংবা যে রকে বসে আড্ডা মারছে, কিরকম আমার আড্ডাটা হবে, সেটাও কিন্তু সমাজের যে সার্বিক একটা গঠন, কিংবা তার কতটা আধুনিকীকরণ হয়েছে কিংবা হয়নি, তার উপর ডিপেন্ড করবে। এবং এইখানে কিন্তু স্টেট, রাষ্ট্র, এই সবটার কিন্তু ওপরে, মানে সমাজ কিন্তু রাষ্ট্র ব্যবস্থাকে ছাড়িয়ে যাচ্ছে না। কাজেই রাষ্ট্রের কিন্তু এখানে একটা বড় ভূমিকা রয়েছে। পাবলিক স্ফিয়ার, জনপরিসরে, এটা হেবারমাসের কনসেপ্ট, হ্যাঁ, আমি চ্যাট বক্সে লিখে দিচ্ছি, এই যে নামগুলো বলছি মনে রেখো। ইউরগেন হেবারমাস, জনপরিসর। উনি যে পাবলিক স্ফিয়ারের কথা বলছেন, এখানে বলছেন ইট ইজ ওপেন ফর অল, কিন্তু এট দ্য সেম টাইম এখানে কিন্তু তুমি যখন পার্টিসিপেট করবে রাষ্ট্রের নিন্দাও করতে পারো, ভালোর কথাও বলতে পারো, কিন্তু এখানে ব্যক্তিগত ভালোর কথা নয়, ব্যক্তিগত স্বার্থের কথা না, সার্বিক উন্নয়ন, সকলের স্বার্থের কথা, মানে একটা সমষ্টির, একটা গ্রুপের স্বার্থের কথা এখানে আলোচনা করতে হবে। সেই আলোচনাটা কোন দিকে যাবে, সেইটা অনেকটা স্টেটের ক্যারেক্টারিস্টিক, স্টেট পলিসি, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য নেচার অফ সোসাইটি, সমাজের যে চারিত্রিক বৈশিষ্ট্য তার উপর ডিপেন্ড করে। এই সোশ্যোলজির সাথেই একেবারেই কানেক্টেড হচ্ছে অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রোপোলজি আর একটু বেশি স্পেসিফিক হয়ে গেল, যেখানে আমি ধরো এই যে আমি ট্রাইবাল কমিউনিটিস এর কথা বললাম, তার ট্রাইবাল কমিউনিটিস এর মধ্যেও কিন্তু আলাদা আলাদা কমিউনিটি স্পেসিফিক হয়ে যাবে। যখন আমি সমাজ ব্যবস্থাটাকে বিভিন্ন গ্রুপস, বিভিন্ন সোসাইটাল অর্গানাইজেশনস অ্যান্ড ইনস্টিটিউশনস গুলোকে আরো স্পেশালাইজড ভাবে সেটাকে এক্সামিন করছি, সেটা হচ্ছে অ্যানথ্রোপোলজি। এইখানেও অ্যানথ্রোপোলজি এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের সেইরূপই সম্পর্ক যেটা সোশিওলজি এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে ছিল। অর্থাৎ সমাজবিদ্যা, মানে সোশিওলজি হোক কিংবা অ্যানথ্রোপোলজি হোক, এরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে সমাজের সাথে যে রাষ্ট্রের যে একটা গ্যাপ, সেই গ্যাপটাকে একটা ব্রিজের মাধ্যমে কিন্তু জুড়ে দিচ্ছে। তাহলে রাষ্ট্র, প্রশাসনিক,
ব্যবস্থার মাধ্যমে সমাজে পরিষেবা প্রদান করে মানুষকে উন্নয়নের আলোয় আলোকিত করার চেষ্টা করছে। সোশিওলজি, অ্যানথ্রোপোলজি, সোশ্যাল ইনস্টিটিউশনস তথা বিভিন্ন সমাজ, যেগুলো একে অপরের সাথে তাদের চরিত্র ডিফারেন্স থাকবে, সেই সমাজও কিন্তু মানুষকে রাষ্ট্রের সাথে জুড়ে দেওয়ার জন্য ইউজিং দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ এ ব্রিজ, এই ব্রিজ টু ব্রিজ দ্য গ্যাপ বিটুইন স্টেট অ্যান্ড সোসাইটি। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড হিস্ট্রি, এটাও ওই আমি যে পরিপ্রেক্ষণগুলো বলছিলাম সেখানে এটাকে বলে তোমার ঐতিহাসিক পরিপ্রেক্ষণ, হিস্টোরিক্যাল অ্যাপ্রোচ অলরেডি একটা আছে। হিস্টোরিক্যাল অ্যাপ্রোচ কি? বেসিক্যালি জনপ্রশাসন যে কোনো দেশে, যে কোনো সমাজ ব্যবস্থায় তার একটা হিস্ট্রি থাকবে। সেই হিস্ট্রির ভিত্তিতে সেইখানকার প্রশাসনিক ব্যবস্থা কিন্তু ইভলভ করছে। নতুন করে একটা প্রশাসনিক পরিকাঠামো ধুপ করে কখনো জন্মায় না। তার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, হিস্টোরিক্যাল কনটেক্সট থাকবে, যার পরিপ্রেক্ষিতে একটা নির্দিষ্ট অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ জন্মেছে। ধরো ফর এক্সাম্পল, আমরা জানি 92-93 এর পরবর্তীকালে গোটা ভারতবর্ষে ওই 73rd এবং 74th সাংবিধানিক সংশোধন, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 73rd এবং 74th হওয়ার পরবর্তীকালে আমরা জানি যে ভারতে থ্রি টায়ার সিস্টেম অফ গভর্নমেন্ট এটা স্থাপিত হয়েছে, একেবারে কনস্টিটিউশনালি স্থাপিত হয়েছে। থ্রি টায়ার সিস্টেম বলতে কি? একদিকে কেন্দ্র, ইউনিয়ন অফ ইন্ডিয়া, ভারত সরকার, তার নিচে রাজ্য, বিভিন্ন স্টেটস গভর্নমেন্টস গোটা ভারতে, পশ্চিমবঙ্গ সরকার, বিহার সরকার, ঝাড়খণ্ড সরকার ইত্যাদি। তারও নিচে হচ্ছে লোকাল সেলফ গভর্নমেন্ট, স্থানীয় প্রশাসন, যেখানে আমরা বলি যেটাকে পঞ্চায়েতি রাজ, কিংবা শহরাঞ্চলের জন্য ধরো মিউনিসিপ্যালিটিস, মিউনিসিপ্যাল কর্পোরেশন ইত্যাদি। তাহলে এই যে থ্রি টায়ার সিস্টেম অফ গভর্নমেন্ট, যেটাকে আমি পঞ্চায়েতি রাজ বলছি, এটার কিন্তু একটা হিস্টোরিক্যাল কনটেক্সট আছে। আমরা যদি 70 বছর পেছনে যাই কিংবা আরেকটু পিছনে যাই, 70-80, গান্ধীজি এটা নিয়ে বলেছেন। গান্ধীজি পঞ্চায়েতি রাজের কথা বলেছেন, ডিসেন্ট্রালাইজেশনের কথা বলেছেন, রামরাজ্যের কথা বলেছেন। কিন্তু আমরা যদি আরো পিছিয়ে যাই, ধরো এনশিয়েন্ট ইন্ডিয়াতে চলে যাই, যখন ছিল 16 মহাজনপদাস, 16 মহাজনপদ যখন ছিল, সেখানে আমরা অনেকগুলি এমন রাজ্য জানি যারা একজন রাজার দ্বারা চালিত হতো, যেটা ছিল তোমার কন্ট্রোলড বাই দ্য কিং, অথরিটেরিয়ান। কিন্তু এরকমও কিছু রাজ্য ছিল যেগুলোকে বলা হতো গণরাজ্য, যেগুলো মোনার্কি নয়, যেখানে স্বায়ত্ত শাসনের মাধ্যমে গ্রামগুলি একে অপরকে ইন্ডিপেন্ডেন্টলি রুল করে তারা কিন্তু এক প্রকারের পঞ্চায়েতি রাজ এস্টাবলিশ করেছিল। সেই এনশিয়েন্ট ইন্ডিয়াতেই আছে এটা। ওই 16 মহাজনপদে তোমরা যদি ফেরত যাও, ওখানে কয়েকটা গণরাজ্য পাবে। তাহলে এই যে আজকের দিনে যে প্রশাসনিক ব্যবস্থা, যে পঞ্চায়েতি রাজ সিস্টেমটা, এটা হট করে কিন্তু এলো না, কিংবা আমরা বিদেশ থেকে নিয়ে আমরা এটা গ্রহণ করিনি। আমাদেরই ইতিহাসে আমরা পূর্বে ফিরে গিয়ে সেখান থেকে ভালো জিনিসটাকে অ্যাডপ্ট করেছি। তাতে কি হয়েছে? ডিসেন্ট্রালাইজেশন হচ্ছে, বিকেন্দ্রীকরণ হয়েছে। একেবারে গ্রাস রুটসে, গ্রামীণ স্তরে মানুষের কাছে কিছু ক্ষমতাটা গেছে। এবার হ্যাঁ, সেই ক্ষমতা কতটা তারা ইমপ্লিমেন্ট করতে পারছে, নাকি এখনো রাজ্যের কাছে তথা কেন্দ্রের কাছে তাদের অনেকটা নির্ভরশীল থাকতে হচ্ছে, সেটা সেপারেট প্রশ্ন। কিন্তু এই যে আমরা ডিস্ট্রিবিউশনটা তো করতে পেরেছি, এটা কিন্তু ভারতের ইতিহাস থেকেই আমরা এই প্রশাসনিক ব্যবস্থাটাকে আমরা মডার্ন টাইমসে আনতে পেরেছি। কাজেই জনপ্রশাসন কিংবা প্রশাসনিক ব্যবস্থা পরিকাঠামো, সেটাও কিন্তু একটা নির্দিষ্ট সমাজের ঐতিহাসিক প্রেক্ষাপটে তার একটা ইভলিউশন ঘটে, একটা বিবর্তন ঘটে। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ল, এটা কিছুই আর বলার নেই। আইন আর শাসন, শাসন ব্যবস্থা আইনের ওপর নির্ভরশীল। আইন নিজেকে কার্যকরী করে বাই এ রোবাস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম। এবং এই যে আইনের কথা বলছি এখানে, যেমন সিভিল ল, ক্রিমিনাল ল, ঠিক তেমনি কনস্টিটিউশনাল ল, সংবিধান তথা একটা দেশের আইন শৃঙ্খলা, আইনি ব্যবস্থা কিরকম, তার উপর ডিপেন্ড করবে সেই দেশের অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার কিরকম হবে, তার উপর ডিপেন্ড করবে সেই দেশের পাবলিক অ্যাডমিনিস্ট্রেটিভ ইনস্টিটিউশনস গুলো কিভাবে রান করবে। এবং অ্যাট দ্য সেম টাইম আইন, শাসন
আইনের শাসন, যেটাকে বলে রুল অফ ল, সেটা বজায় রাখার জন্য কিন্তু স্টেটকে অ্যাডমিনিস্ট্রেশনের দ্বারস্থ হতে হয়। তো ল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন আর ইন্টার রিলেটেড, বিকজ ল ইজ এক্সিকিউটেড, ইমপ্লিমেন্টেড, কার্যকরী হচ্ছে এই প্রশাসনিক প্রতিষ্ঠানগুলি তথা বিভিন্ন যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে স্ট্রাকচারগুলি আছে, পরিকাঠামোগুলি আছে, তার মাধ্যমে এই লটা ইমপ্লিমেন্টেড হয় এবং প্রোটেক্টেড হয়। আবার এট দ্য সেম টাইম জনপ্রতিষ্ঠান, যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেটিভ অর্গানাইজেশনস গুলো আছে, তারা কিভাবে কাজ করবে, তাদের কি চারিত্রিক বৈশিষ্ট্য হবে, সেটাও কিন্তু ডিপেন্ড করে সেই দেশের, সেই সমাজের সংবিধানের উপর। তো law is a foundational basis for the functioning of the public administrative structures. জননীতি আর জনপ্রশাসন, আমি প্রথমের দিকেই বলে দিয়েছিলাম, রাষ্ট্রের যে অবজেক্টিভ, রাষ্ট্রের যে উদ্দেশ্যগুলি রয়েছে, সেইগুলিকে ফুলফিল করার জন্য রাষ্ট্রের যে আইডিওলজি, যেই প্রতিশ্রুতিগুলো দিয়ে তারা ক্ষমতায় এসছে, যেই দল ক্ষমতায় এসছে, তারা রাষ্ট্রের ক্ষমতা দখল করার পরে তারা বিভিন্ন প্রকল্প, বিভিন্ন পরিষেবা মানুষকে দেয়, তাদের যে প্রমিসগুলো ফুলফিল করার জন্য। যে আমি কথা দিয়েছিলাম, কথা রেখেছি। এই যে ফুলফিলমেন্ট অফ দ্য প্রমিসেস কিংবা জনকল্যাণমুখী পরিষেবাগুলো মানুষকে প্রদান করছে, সেটা হচ্ছে থ্রু পাবলিক পলিসি। জননীতির মাধ্যমে রাষ্ট্র তার উদ্দেশ্যগুলোকে, তার জনকল্যাণমুখী যে লক্ষ্যগুলি আছে, সেগুলোকে পূর্ণ করে। কিভাবে পরিপূর্ণ করে? বাই দ্য ম্যানিফেস্টেশন অফ পাবলিক পলিসি। রাষ্ট্রের উদ্দেশ্য ছিল, আমি মানুষকে কম খরচায় উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা দেব। সেইটা কিভাবে ইমপ্লিমেন্ট করলো? জননীতি তৈরি করলো, স্বাস্থ্য সাথী কিংবা আয়ুষ্মান ভারত। এই জননীতির মাধ্যমে রাষ্ট্র তার নীতিগুলোকে, লক্ষ্যগুলোকে পূরণ করতে পারছে। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, মানে পার্টিকুলারলি 20th সেঞ্চুরির শেষের দিক থেকে 1980s, 1990s এবং ডেফিনেটলি একবিংশ শতাব্দীতে, এই যে পরিচালন ব্যবস্থা, ম্যানেজমেন্ট, পরিচালনা, কি করে কম খরচায়, কম অপচয় করে আরো বেশি আউটপুট দেওয়া যায়, এই ম্যানেজমেন্টের প্র্যাকটিসগুলো কিন্তু এখন ফুল অন প্রশাসনিক ব্যবস্থার মধ্যে গ্রহণ করা হয়েছে। আগেকার দিনে ট্র্যাডিশনাল সিস্টেমে ধরো তোমার অ্যাডমিনিস্ট্রেশনের যে পার্সপেক্টিভটা ছিল, সেটা অনেকটা এই প্রকারের ছিল যে আমি তো পরিষেবাটা দিচ্ছি, মানুষ নিলে নেবে, না নিলে না নেবে, আমি কি করব, আমি তো দিচ্ছি। এখন আর সেই মানসিকতা নেই। এখন দৃষ্টিকোণটাই পাল্টে গেছে। এখন মানুষকে পরিষেবা তার দোরগোড়ায় পৌঁছে দিয়ে তাদেরকে আমি অ্যাট্রাক্ট করার চেষ্টা করছি, আমি আরো কম্পিটিটিভ হয়ে গেছি। কম্পিটিটিভ হয়ে গেছি এই অর্থে যে আমি প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর সাথে পাবলিক প্রতিষ্ঠানগুলো রীতিমতো কম্পিট করছে উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য, যাতে পাবলিক প্রতিষ্ঠান থেকেই কিন্তু মানুষের চাহিদাগুলো মেটে। এই যে উন্নত মানের পরিষেবা, আরো দ্রুত পরিষেবাগুলো প্রদান করা হবে কম খরচায়, যেখানে কম অপচয় হবে, আরো কম্পিটিটিভ হবে, আরো ক্লায়েন্ট ওরিয়েন্টেড। মানুষকে আমি শুধু মানুষ, আমি সার্ভিস দিচ্ছি তুমি নিচ্ছ সেরকম না, ক্লায়েন্ট হিসেবে দেখতে হবে। এই যে দৃষ্টিকোণটা, এইটা চলে আসছে উইথ দ্য অ্যাডভেন্ট অফ নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, নয়া জনপ্রশাসন, এবং নিউ পাবলিক ম্যানেজমেন্ট, নয়া জনপরিচালন। এই যে ম্যানেজমেন্টের যে আইডিয়াগুলি, ম্যানেজমেন্টের যে এফিসিয়েন্সির ওপর যে জোর, ম্যানেজমেন্টের যে কম্পিটিটিভনেসের ওপর জোর, যে তুমি পারফর্ম করতে হবে নইলে পিছিয়ে পড়তে হবে, সেই দৃষ্টিকোণটা কিন্তু এখন জনপ্রশাসনে চলে এসছে। দিস ইজ দ্য এসেনশিয়াল কানেকশন বিটুইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। এই যে দেখো, এখানে তিনটে ই তোমরা দেখতে পাচ্ছ, খুব গুরুত্বপূর্ণ: এফিসিয়েন্সি, ইকোনমি, এফেক্টিভনেস। এতে জন প্রশাসনের যে প্রতিষ্ঠানগুলি, তাদেরও কিন্তু কার্যকারিতা আরো বাড়িয়ে তুলছে। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ, ডেভেলপমেন্ট স্টাডিজ মানেই তো হচ্ছে উন্নয়ন নিয়ে, যে কোন সমাজ কতটা উন্নত হচ্ছে, কোন সমাজ উন্নত হচ্ছে না, পিছিয়ে পড়ছে। উন্নয়ন কি করে মানুষের কাছে পৌঁছে দিতে হবে,
মানুষকে কি করে বিভিন্ন সমাজের যে আলাদা আলাদা ফিচার অলরেডি আলোচনা করে দিয়েছি, সেখানে কি করে একটা সোসাইটিকে ডেভেলপ করতে হবে। একটা আরবান সোসাইটি, শহরাঞ্চল, আর একটা রুরাল সোসাইটি, গ্রামাঞ্চল, একইভাবে ডেভেলপ হবে না। তার কিন্তু পথ আলাদা, মানে উদ্দেশ্যটা সেম, কিন্তু পথটা আলাদা। একটা ধরো, ধরো তোমার ডেভেলপমেন্ট ইন আ ডেমোক্রেটিক সোসাইটি, ডেভেলপমেন্ট ইন আ ট্র্যাডিশনাল সোসাইটি, পথ আলাদা। তো উন্নয়ন এদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনটে তো বেসিক প্যারামিটার আছেই, তোমরা জানো। এইচডিআই এর, এইচডিআই কি কেউ বলবে? এইচডিআই উন্নয়নের বেসিক প্যারামিটার কেউ বলতে পারবে না? স্যার, এইচডি, এইচডিআই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। একদম একদম ঠিক বলেছো, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। সেখানে শিক্ষার কথা বলা হচ্ছে। তো এইচডিআই হচ্ছে সেই বেসিক প্যারামিটারস গুলোর কথা বলা হচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, কোয়ালিটি অফ লাইফ, এই সবগুলোই কিন্তু ডেভেলপমেন্ট স্টাডিজ এটা নিয়ে আলোচনা করে, যে কি করে উন্নয়নের এই প্যারামিটার গুলো মানুষের কাছে পৌঁছে দেব। এবং পৌঁছে দেওয়ার অন্যতম দিকটাই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। রাষ্ট্র প্রশাসনের মাধ্যমে যদি কাজ না করতে পারে, তাহলে উন্নয়নের সুফলগুলি, উন্নয়নমূলক পরিকল্পনা প্রকল্পগুলি মানুষের কাছে পৌঁছাবে না। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ক্যারিজ ফরওয়ার্ড দ্য ডেভেলপমেন্ট হুইচ ইজ ইন্টেন্ডেড বাই দ্য স্টেট। রাষ্ট্র কারক হিসেবে যে উন্নয়নটা করতে চাইছে, সেইটা জনপ্রশাসনের মাধ্যমে মানুষের কাছে পৌঁছচ্ছে। ঠিক আছে, এগুলো তো মোটামুটি আলোচনা হয়ে গেছে। ফাইনালি এখানে তোমরা একটু স্কোপ দেখতে পাচ্ছ। ঠিক আছে, স্কোপ বলতে কিছুই নয়, যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে মানে কোন কোন দিকে এটার একটা ইম্প্যাক্ট পড়ছে। এখানে কয়েকটাই দেওয়া আছে, এর বাইরেও কিন্তু ইম্প্যাক্ট পড়ে। গভর্নমেন্ট, কেন্দ্রীয় লেভেলে, রাজ্য লেভেলে, লোকাল লেভেলে, বাজেট, যেখানে ইকোনমিক্স এর ব্যাপার রয়েছে, নীতি আয়োগ, তারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের লোক চায়। এনভায়রনমেন্টাল পলিসি, ডিফেন্স পলিসি, ইকোনমিক পলিসি, ল এনফোর্সমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন, হেলথ, সব জায়গাতে যেখানেই রাষ্ট্র নীতি নির্ধারণ করছে, সেখানে কিন্তু জনপ্রশাসনের যে প্রফেশনাল, মানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে তোমরা যারা পড়ছো, এর পরবর্তীকালে যদি মাস্টার্স মাস্টার্স করো, দেখবে তোমাদের কিন্তু এই স্কোপ গুলো খুলে যাচ্ছে। তো মোটামুটি আমি এখানে এন্ড করছি।